সাইদুলদা, বাংলাদেশে সংবাদ মাধ্যমেও এখন আর শিকল পরানো হয়ে গেছে, তারাও আর মুক্ত নয়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। যে যে আলোচনাটি আপনি করছিলেন সেটি বাংলাদেশের সাংবাদিকতার উপর একটি ন্যাক্কারজনক ঘটনা। যে একজন ছাত্র সমন্বয়ক, যিনি অবশ্য পরবর্তীতে তিনি বলেছেন যে তিনাকে ভুলভাবে পাঠানো হয়েছে, কিন্তু একটি ঘটনা দেখুন, যেটি জনপ্রিয় টেলিভিশন স্টেশন সেখানকার 5জন সিনিয়র সাংবাদিককে হঠাৎ করে কর্তৃপক্ষ অব্যাহতি দিলেন। তো তাদের অপরাধ কোনো নেই। তাদের কে বলা হয়েছে যে আপনারা স্টেশনে থাকলে এই স্টেশনটি আমাদের পক্ষে চালিয়ে নেওয়া সম্ভব হবে না, যে কারণে আপনাদেরকে আমরা অব্যাহতি দিতে বাধ্য হচ্ছি। তো কারণ হিসেবে পরবর্তীতে এই সাংবাদিকরাই, যারা অব্যাহতি পেয়েছেন বা যাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমে বক্তব্য থেকে আমরা যেটা জানতে পেরেছি যে সেখানে আপনার যে ইয়েটি কি বলে এটাকে, যে যারা এই ব্যাপারটি ঘটিয়েছে, আহ, তারা লিখেছেন, যারা শিকার হয়েছেন, যেসব সাংবাদিক, তারা লিখেছেন যে এটি কোনোভাবেই তাদেরকে কোনো কারণ ছাড়াই, মানে তাদের কোনো অপরাধ ছাড়াই, অপরাধ বোধ ছাড়াই তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বা তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। কর্তৃপক্ষ তাদেরকে যেটি বলেছেন যে আহ, আমরা, আমাদের আর কোনো কি বলে এটাকে, যে উপায় নেই আপনাদেরকে অব্যাহতি দেওয়া ছাড়া। তো তারা অপরাধের কথা স্বীকার করলে বলা হয়েছে যে রাষ্ট্র যারা পরিচালনা করছে তাদের পক্ষ থেকেই বলা হয়েছে আপনাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য। তো যে কারণে আমরা তাদেরকে, মানে আপনাদেরকে আমরা অব্যাহতি দিয়েছি। তো তারপর তারা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন আহ, জায়গা থেকে প্রতিবাদ উঠার পর এই যিনি সমন্বয়ক, যার কথা আপনি বললেন, তিনি আবার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে এসব সাংবাদিকদের ব্যাপারে তিনি ভুল শুনেছেন বা তিনি ব্যক্তিগতভাবে চাননি তাদের চাকরি চলে যাক। তো সেই পরিস্থিতিতে তাদেরকে আবার চাকরিতে ফেরত নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কাউকে ফেরত নেওয়া হয়নি। আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের গণমাধ্যম এই মুহূর্তে সত্যিকার অর্থেই একটি খারাপ সময় পার করছে। বাংলাদেশের যা ঘটছে তা দেখানোর বা লেখার অবস্থায় বাংলাদেশের গণমাধ্যম নেই, বা লেখা হচ্ছে না। বিশেষ করে দেখুন, সাম্প্রতিক সময়ে একটি বড় ধরনের ঘটনা, এই সরকার আসার পর কিছু সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড, যেটি রাষ্ট্রীয় পরিচয়পত্র সাংবাদিকদের ক্ষেত্রে আপনি জানবেন, তো সেটি আমাদের দেশ থেকে দেওয়া হতো। প্রথমে কিছু সাংবাদিকের করা হলো, এরপরে টোটাল প্রায় 170 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হলো। এবং গত পরশু শুক্রবার রাতে হঠাৎ করে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাংলাদেশের যে প্রশাসনের কেন্দ্রবিন্দু, সচিবালয়, সেখানে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হলো। মানে তাদের অনুকূলে যে অ্যাক্রিডিটেশন কার্ড বরাদ্দ করা হয়েছিল, সেই অ্যাক্রিডিটেশন কার্ডগুলো বাতিল করা হলো। এবং আজ অবধি এখন পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি। দেখুন, সাংবাদিকদের জন্য সংবাদ সংগ্রহের অন্যতম জায়গা হচ্ছে সচিবালয়, যেখানে রাষ্ট্রযন্ত্র যেখান থেকে পরিচালিত হয়। সেখানে যদি সাংবাদিক প্রবেশ না করতে পারে, তাহলে সরকারের খবরাখবর তারা কিভাবে দেবে? আমরা 5 আগস্টের পর যে ব্যাপারটি দেখে আসছি গণমাধ্যমের ক্ষেত্রে, যে যা সরকারের পক্ষ থেকে ব্রিফ করা হচ্ছে, বিভিন্ন ঘটনা যেটি ঘটছে, তারপরে যে ব্রিফটা করা হচ্ছে সেটি হুবহু গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। তার নেপথ্যে কি, কেন ঘটেছে, এসব বিষয়, মানে ইনভেস্টিগেশন বা ইনভেস্টিগেটিভ জার্নালিজম যেটা, সেটা বাংলাদেশে এই মুহূর্তে চর্চা হচ্ছে না, কেউ করছে না। তো এই পরিস্থিতিতে এই যে যে 5 জনের চাকরিচ্যুত ঘটনা, তার এই অংশ এটি, যে বাংলাদেশে যেটি এই মুহূর্তে চলছে সেটি মব সন্ত্রাস। মব সন্ত্রাস হচ্ছে যে কিছু লোক সংগঠিত হয়ে, একত্রিত হয়ে কোথাও যে একটি দাবি নিয়ে দাবি উপস্থাপন করছে, সেটা মেনে না নিলে তাদের উপরে মব জাস্টিস করা হচ্ছে। ঠিক এই পরিস্থিতিটা এখন, আগে ছিল রাজনৈতিক নেতা, সংখ্যালঘু সম্প্রদায়, ব্যবসা প্রতিষ্ঠান, সবকিছু শেষ করে এখন গণমাধ্যমের উপরে এসে পড়েছে। এটা মানে এই সরকারের যে নির্যাতন নিপীড়নের যে ধারাবাহিক নীতি, সেই অংশ। তো দেশে বিদেশে এই বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এই 5 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা
তারা বিভিন্ন জায়গায় তারাও স্টেটমেন্ট দিয়েছেন এবং তারা বলেছেন যে কোনো অপরাধ ছাড়া তারা চাকরিচ্যুত হচ্ছেন। আর যারা এই চাকরিচ্যুতের সঙ্গে আহ, সম্পৃক্ত, জড়িত, যাদের জন্য চাকরি আহ, তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছিল, তারা কিন্তু এখন অনেকটা ঘুরে এসেছে। তারপরেও কিন্তু এই বিষয়টি এখন পর্যন্ত সমাধান হয়নি। একদমই সব থেকে বড় যে বিষয়টি আমরা আলোচনা করছি এর মধ্যে, এবং আরও যে বিষয়টিতে আমরা নজর রাখবো সে বিষয়টিতে আমরা আসবো, কিন্তু যে বিষয়টি আমি বারবার বলার চেষ্টা করছি যে বাংলাদেশে এত অত্যাচার, বাংলাদেশে এত মানে উচ্ছৃঙ্খল অবস্থা, বিশৃঙ্খল, চারিদিকে রাস্তায় তালিবানের পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো আইন শৃঙ্খলা নেই, পুলিশকে পেটাচ্ছে কিছু উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল জনতা, জামাত বাহিনী রাস্তায় নেমে পড়ছে, মানে একেবারে ছন্ন ছাড়া অবস্থা বাংলাদেশে। কিন্তু চারিদিকে প্রতিবাদ হচ্ছে, এমনটা না যে প্রতিবাদ হচ্ছে না। আমরা দেখেছি জয় বাংলা স্লোগান লেখা দেওয়ালে, আমরা দেখেছি আস্তে আস্তে মানুষ প্রতিবাদে ফিরছেন যে তোমরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নাম করে এসেছো, তারা এখানে এসে তারা ক্ষমতায় আসার পর বাংলাদেশের ক্ষমতাকে, বাংলাদেশের যে সার্বত্তা, সেই সার্বত্তাকে সরিয়ে দিচ্ছ। এখন যে প্রশ্নটা বারবার উঠছে, যে প্রশ্নটা বারবার আসছে, যে এই সমস্ত সাংবাদিকদের চাকরি থেকে সরিয়ে বা সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করে প্রতিবাদের যে আগুন, সাংবাদিকদের কণ্ঠ রোধ করে প্রতিবাদের যে আগুন, সেই আগুন কি নেভানো যাবে? আর এই প্রশ্নের উত্তর নিয়ে আসবো আমরা শাহিদুল বাবুর কাছে। শাহিদুল দা, যে প্রশ্নটা আমরা করছিলাম, যে প্রশ্নটা বারবার উঠছে, সংবাদ মাধ্যমের যে আওয়াজ, যে কণ্ঠ, সে কণ্ঠ রোধ করে বাংলাদেশে যে প্রতিবাদগুলো হচ্ছে, সে প্রতিবাদকে কি ধামাচাপা দিয়ে দেওয়া যাবে? দেখুন, আমি বারবার একটা কথা বলার চেষ্টা করি যে বাংলাদেশ যারা বসবাস করে, প্রায় 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষ, আহ, তাদের মধ্যে অধিকাংশরই বাঙালি সত্তা আছে। আর বাঙালি বিপ্লবী জাতি, তাদের মধ্যে বিপ্লবীদের রক্ত আছে। তো সমস্ত অবিচার, অন্যায় যা ঘটছে, তার সঙ্গে বাঙালিত্ব যায় না। এটি একটি অন্য ধরনের কালচার। ধরেন আজকে ঢাকার, আপনি যেটা বললেন যে ঢাকার রাস্তায় জঙ্গিপনা, ঢাকার রাস্তায় যে ধরনের কর্মকাণ্ড হচ্ছে, সেগুলো কোনোভাবেই বাঙালিদের সঙ্গে যায় না। একটি ধর্মীয় গোষ্ঠী যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, সেই গোষ্ঠীটি এখন সেখানে ধর্মের যে ট্রাম্প কার্ড, ধর্মের যে কার্ড, সেই কার্ড খেলা শুরু করেছে। বেসিক্যালি বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান কখনোই হবে না, কারণ বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ, সব মানুষ নয়, অধিকাংশ মানুষ সেকুলার। তারা অন্তত হৃদয়ে এটি ধারণ করেন যে ধর্ম যে যার ধর্ম পালন করবে, সেই নীতি আদর্শ নিয়ে অধিকাংশ মানুষই সেখানে বসবাস করেন।